ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের আলোচনা আরম্ভ করেছিলাম। আমরা থিওরিটিক্যাল কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি যে গত ক্লাসে যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কী জিনিস, কীভাবে ডিফাইন করতে হয়, নাম্বার 1, নাম্বার 2 প্রপার্টিসগুলো কী এটার। তারপরে আমরা দেখেছি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন কী জিনিস, ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন কী জিনিস, এবং একটা এক্সাম্পলের থ্রুতে আমরা গিয়েছিলাম। এবং যে জিনিসটা আমরা খুব ক্রিটিক্যাল কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে probability that the continuous distribution, probability that the variable will take on one particular value will always be 0. তো আজকে আমরা ওখান থেকে আমরা আরম্ভ করব। আমরা স্পেসিফিক কিছু ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা 3টা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো: ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এবং সবশেষে নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে একটা কথা একটু বলে রাখি, তোমরা যারা প্রবাবিলিটি করে আসছো, সবাই করে আসছো প্রবাবিলিটি, তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশন অঙ্ক তোমরা করে আসছো। হয়তো এই নামে তোমরা হয়তো করে আসো নাই, হয়তো এই নামে করে আসেনি, কিন্তু হয়তো তোমাদের মনে আছে যে একটা টেবিল দেখে তোমরা প্রবাবিলিটির অঙ্ক করতে, সেই টেবিলটাই ছিল নর্মাল ডিস্ট্রিবিউশন অঙ্ক। ওকে, যাক আমরা আজকে দেখব। তো আগাই আমরা সামনে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একটা কথা একটু বলে রাখি, আর একটা কথা বলি। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেমন আমরা প্রবলেমটা ডিফাইন করেছিলাম, প্রবলেমটা মানে কী কী ক্যারেক্টারিস্টিক থাকবে, ওইখান থেকে তারপরে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওরকম হবে না, আমরা এক একটা ডিস্ট্রিবিউশন নেব এবং জাস্ট স্ট্রেট অ্যাওয়ে আমরা ওটা ফর্মুলা আমরা দিয়ে দেবো, দ্যাট দিস ইজ দিস ডিস্ট্রিবিউশন। যেমন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আমাদের প্রথম ডিস্ট্রিবিউশন সরাসরি আমরা বলে দিচ্ছি দ্যাট দিস ইজ the expression fx equal to 1 divided by beta minus alpha, x between alpha and beta, and it's 0 elsewhere. তো আমরা যদি এটার গ্রাফটা যদি দেখি, আলফা থেকে বিটার ভিতরে it's a straight line এবং এর বাইরে this is 0, বাইরে 0। আলফা থেকে বিটার ভিতরে 1 ডিভাইড বাই বিটা মাইনাস আলফা এবং এর বাইরে এটা 0। আচ্ছা, এটার যদি আমরা একটা জাস্টিফিকেশন যদি আমরা একটু দেখি, আমরা দেখেছিলাম যে সামেশন অফ এফএক্স বা ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স উইল বি ইকুয়াল টু 1, এবং আমরা ক্যালকুলাস থেকে আমরা দেখেছি ইন্টিগ্রেশন যে এটা আমাদেরকে এরিয়া দেয়। এখন এখানে যদি আমরা একটা ছোট্ট একটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের এই প্রবাবিলিটির ফাংশন, এই হাইটটা হচ্ছে 1 ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা, সরি এই উইডথ হচ্ছে বিটা মাইনাস আলফা, দিস উইডথ ইজ বিটা মাইনাস আলফা। তো এই এরিয়াটা যদি 1 হতে হয়, এই এরিয়াটা যদি 1 হতে হয়, the height must be 1 divided by beta minus alpha. Rectangle যেহেতু, width is beta minus alpha, height will have to be 1 divided by beta minus alpha. So এই যে এই ফাংশনটা যে এখানে আমরা 1 divided by beta minus alpha করেছি, it comes naturally. আমরা গত ক্লাসে আমরা কিউমুলেটিভ ফাংশনের যে সমস্ত প্রপার্টি আমরা দেখেছেন, ওগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা কিউমুলেটিভ ফাংশনের এই প্রপার্টিগুলো আমরা পাই। 0 আলফার আগে 0, between alpha and beta it is x minus alpha divided by beta minus alpha, আর বিটার পরে it's 1. The mean is alpha plus beta divided by 2, and the variance sigma square is beta minus alpha whole square divided by 12. এগুলো এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে আমরা বের করতে পারি। ডিটেলসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল, এবং এক্সাম্পলটা আমি একটু সময় নিয়ে বোঝাবো, কারণ যারা ইলেকট্রনিক্সে থাকবে তাদের জন্য একটু ইম্পর্টেন্ট হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ধরনের অঙ্ক, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অঙ্ক কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটাও একটু আমি বুঝাই দেব।
Current in a semiconductor diode is often measured by the Shockley equation. আমরা জানি যে diode কি জিনিস, যে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করবে ডায়োডে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করবে। এখন এই ডায়োডে যদি আমার ভোল্টেজ যদি আমার ভি হয় আর ডায়োডের ভেতরে যদি কারেন্ট যদি আমার আই হয়, প্রশ্ন হচ্ছে যে কারেন্ট আর ভোল্টেজের ভেতরে রিলেশনশিপটা কী হবে? Don't be confused with Ohm's law. Okay? Ohm's law is for resistance. আমার যদি এখানে V হয় আর এখানে যদি কারেন্ট যদি আমার I হয়, Ohm's law is V equal to IR. ডায়োডের ক্ষেত্রে that is not the situation. ডায়োডের ক্ষেত্রে the relationship between voltage and current is given by the Shockley equation. This is the voltage and that's the current. Okay? একইভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে the relationship is going to be different. Okay? Ohm's law is not applicable everywhere. So this is the relationship between voltage and current. Where V is the voltage across the diode, I0 is the reverse current, and A is a constant, and I is the resulting diode current. Find expected value of EI, mean expected value of EI, if A is 5, I0 is 10 to the power minus 6, and V is uniformly distributed between 1 and 3. Uniformly distributed between 1 and 3. আমরা কোনো একটা সিগন্যাল আছে যেটা ফ্লাকচুয়েট করতেছে বিটুইন 1 and 3 এবং বলা হচ্ছে যে এই ফ্লাকচুয়েশনটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো আমার যে এক্সপ্রেশনটা আছে I equal to I0 e to the AV minus 1, এটার আমি দুই দিকে এক্সপেক্টেড ভ্যালু নিয়ে ফেলবো। দুই দিকে আমি এক্সপেক্টেড ভ্যালু নিয়ে ফেলবো EI equal to I0 EAV minus 1। যেহেতু আমার 1 কনস্ট্যান্ট, আমার এটা 1ই থাকবে, এটার এক্সপেক্টেড ভ্যালু। I0 যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাবে, e to the expected value of e to the AV, এবং এটা একটা ইন্টিগ্রেশন। আমরা গত ক্লাসে এক্সপেক্টেড ভ্যালু যে ইন্টিগ্রেশনটা দেখেছিলাম ওইটাকে যদি ফলো করি, এবং ভোল্টেজ ইজ 1 to 3 e to the AV function of V. This function is probability distribution function, এবং যেহেতু বলা আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, 1 divided by beta minus alpha, 1 divided by 3 minus 1, ইন্টিগ্রেশন করলাম, লিমিট বসালাম, and it comes to 0.3269. তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কীভাবে একটা ফাংশন, একটা প্রবাবিলিটির মিন বের করতে হয় ইন্টিগ্রেশন করে। ওকে, the thickness of flange of an aircraft component is uniformly distributed between 0.95 and 1.05 millimeter. এখানে আমি একটু বলে রাখা দরকার, এই যে ফ্ল্যাঞ্জ of an aircraft component, এটা doesn't have to be aircraft component. যে কোনো ক্রিটিক্যাল জায়গায় দুটো পাইপ যখন জয়েন করার মাঝখানে একটা মেটাল পিস দেওয়া হয়, সেই মেটাল পিসকে ফ্ল্যাঞ্জ বলা হয়, এবং এটার থিকনেসটা খুব ইম্পর্ট্যান্ট হতে হয়, কারণ এটা একটা সিল হিসেবে কাজ করে। এই পাইপ দিয়ে হয়তো তেল ফ্লো করতেছে, হয়তো গ্যাস ফ্লো করতেছে, এটা একটা সিল হিসেবে কাজ করে। সো এটার থিকনেসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং বলা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড between 0.95 and 1.05, between 0.95 and 1.05. ওকে, তারপরে কিছু প্রশ্ন করা হয়েছে। ডিটারমাইন দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এর আগে আমরা যেটা দেখেছি, আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন স্ট্রেট অ্যাওয়ে আমি এটার ভিতরে আমি টার্মসগুলো বসিয়ে দেবো, এবং আমার 0 x less than x less than 0.95, 0 between 0.95 and 1.05, 10 into x minus 0.95. I mean, bole rakha dorkar that this 10 is actually 1 divided by 1.05 minus 0.95. 10টা ওখান থেকে আসছে।
আর 1.05 এর রাইটে চলে গেলে ইটস 1, সো দিস ইজ দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন 0 স্ট্রেট লাইন তারপর আবার 1. Great. Determine the proportion of flanges that exceeds 1.02. তো 0.95 থেকে 1.05, 1.02 বেশি কত পার্সেন্ট ফ্ল্যাঞ্জ হবে, প্রবাবিলিটি বের করে ফেলবো. এটা আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ভিতরে আমি 1.02 আমার এই জায়গায় আসে, দ্যাট ইজ জাস্ট 1.02 বসিয়ে আমি এফএক্স বের করে ফেলবো এবং 1 মাইনাস এফ 1.02.03. এটা বলে রাখা দরকার আমি এটা 1 মাইনাস কেন করেছি, কারণ কিউমুলেটিভ ফাংশন আমাকে বাঁ দিকের এরিয়া দিবে, আমার দরকার ডান দিকের এরিয়া, সেই জন্য আমি 1 থেকে এটাকে মাইনাস করেছি. আবার একটু দেখিয়ে দিচ্ছি. 1.02 gives me the area on the left, I need the area on the right, therefore 1 minus f 1.02. Next problem, what thickness is exceeded by 90% of the flanges? 90% flange এই x0 ভ্যালুটা আমাকে বের করতে হবে. এটাও একটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন এক ধরনের অঙ্ক হবে যেখানে আমার প্রবাবিলিটি ভ্যালু দেওয়া থাকবে, আমার এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে. সো 0.9 একইভাবে আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ভিতরে আমার exceeded by 90% of the flanges, যেহেতু আমার 0.9 আমি x0 আমার দরকার, সো 1 minus 10 x minus x0, তাতে আমি পাই x0 is 0.96. Determine the mean and the variance of the flanges. Mean is alpha plus beta divided by 2. 0.95, this are variances sigma square beta minus alpha whole square divided by 12, সব করলাম 8.33 times 10 to the minus 6. আমাদের next distribution, exponential distribution. খুবই ইন্টারেস্টিং ডিস্ট্রিবিউশন, সিম্পল, এক্সট্রিমলি পাওয়ারফুল. এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন যেটা বললাম যে কোনো রাগ ঢাক নেই, জাস্ট এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই এক্সপ্রেশন আমরা ইউজ করবো. সো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সপ্রেশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1 by beta e to the minus x by beta. 1 by beta e to the minus x by beta, x greater than 0, beta greater than 0. So and এটা দেখতে এরকম, এদিকে আমার x greater than 0 and beta greater than 0. এবং সো সাধারণত এগুলো এটা এক্সটা ইজ সাধারণত স্পেস হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এক্স ইজ ইন টাইম. উই আর লুকিং ইন টু এ টাইম ফাংশন. পরে দেখবো আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন এফ এক্স, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে সব কিছু করি, কিউমুলেটিভ ফাংশন ইজ এফ এক্স ইজ 1 minus e to the minus x by beta. Mean is beta. This mean is beta and variance is also beta. The mean of the distribution is beta and the variance of the distribution is beta. This distribution is very powerful. খুবই সিম্পল এবং কিন্তু খুব পাওয়ারফুল জায়গায় এটা ইউজ করা হচ্ছে. সাধারণত যে কোনো ইভেন্ট ঘটতেছে ইন টাইম, the delay between two successive events, আবার কথাটা বলি, ডিলে বিটুইন পরপর দুটা ইভেন্টের মাঝখানে যে টাইম ডিলেটা থাকবে ওইটাকে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা মডেল করি. কোনো ঘটনা টাইমে ঘটতেছে, ইভেন্টস আর হ্যাপেনিং ইন টাইম, দ্য ডিলে বিটুইন টু সাকসেসিভ ইভেন্টস আমরা মডেল করি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে. এক্সাম্পল দেখবো আমরা একটু পরে. সো আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি. ডিলে বিটুইন টু সাকসেসিভ রিকোয়েস্ট অন এ নেটওয়ার্ক সুইচ. একটা নেটওয়ার্ক সুইচে আমার রিকোয়েস্ট আসতেছে, আমার সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করতেছে, দুটো পরপর রিকোয়েস্টের মাঝখানে যে ডিলেটা এটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড হয়. ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ রিপেয়ারেবল স্পটস অন হাইওয়ে, হাইওয়েতে যে অনেকগুলো গর্ত থাকবে, টু রিপেয়ারেবল স্পটসের মাঝখানে যে ডিস্টেন্সটা হবে এটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড হবে. ডিলে বিটুইন টু সাকসেসিভ আর্থকুয়েকস, ভূমিকম্প হবে, পরপর দুটো ভূমিকম্পের মাঝখানে গ্যাপটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড. একইভাবে ডিলে বিটুইন টু সাকসেসিভ সাইক্লোনস, তারপরে ডিলে বিটুইন অ্যারাইভালস অফ টু সাকসেসিভ কাস্টমার্স এট সার্ভিস সেন্টার, সাম এক্সাম্পলস ওয়ার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন.
is used. To solve problems of exponential distribution, আমি যদি একটু পিছনে যাই, তাহলে আমার যেটা লাগে সেটা হচ্ছে কিছুই না, শুধু আমার বিটাটা লাগে, বিটা লাগে at the mean. So problem স্টেটমেন্টের ভিতরে আমাকে কোথাও একটা মিন খুঁজে বের করতে হবে. To solve problem we have to identify the mean beta. তার আগে এই যে কথাগুলো বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, প্র্যাকটিক্যাল ডেটা নিয়ে আমরা যখন কাজ করি তখন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আমরা করি. একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি এবং একটু ইন্টারেস্টিং এক্সাম্পল, আর্থকুয়েক ডেটা, ভূমিকম্পের ডেটা. ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে তারা সারা পৃথিবী থেকে এই ডেটাগুলো তারা রেকর্ড করে এবং রেকর্ড করে রাখে. ইউএস জিওলজিক্যাল সার্ভে, ওকে, এটা ইটস অ্যান এজেন্সি অফ ইউএস গভর্নমেন্ট. কিন্তু সাধারণত এই সমস্ত কাজ যখন করে, এই সমস্ত কাজের সাথে কোনো একটা ইউনিভার্সিটি জড়িত থাকে. যেহেতু এগুলো খুব ডেটা নিয়ে কাজ করতে হবে এবং শুধু ডেটা কালেকশন করলে হবে না, এই ডেটা ভেরিফিকেশন থাকে, অনেক কিছু থাকে. সুতরাং এটার সাথে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি এরা জড়িত. ইউএস জিওলজিক্যাল সার্ভে বলতে পারো যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিকে তারা কন্ট্রাক্ট দিয়েছে যে তোমরা আমাদের পক্ষে এই কাজটা করো, এবং এই ডাটা যদি তোমরাও যদি ইন্টারেস্টেড হও এই ডাটাতে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ইয়ে করতে পারবা, ncedc.org, ncedc.org. খেয়াল করে শোনো, NCEDC, Northern California Earthquake Data Center. ওকে, নর্দার্ন ক্যালিফোর্নিয়া আর্থকুয়েক ডেটা সেন্টার. সো অনেকে এটার ভিতরে জড়িত. ইউএস জিওলজিক্যাল সার্ভে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, এবং সব কিছু তারা যখন একসাথে জোগাড় করেছে এনসিইডিসি. এখানে গিয়ে তোমরা সার্চ কোয়েরি দিতে পারো, সার্চ কোয়েরি দিয়ে তোমরা ডাটা বের করে নিয়ে আসতে পারো. তোমরা করতে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই ধরনের ডেটা কীভাবে থাকে একটু তোমরা গিয়ে দেখো, ভবিষ্যতে গিয়ে যাতে যদি তোমরা ইন্টারেস্টেড তোমরা এটা ইয়ে করতে পারো. আমি এখানে তোমাদেরকে কিছু ডাটা আমি এখানে দেখাচ্ছি. আমি কাজটা কীভাবে আমি করেছি, কাজটা কীভাবে করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি. দিস ইজ এ পোর্শন অফ দ্য ডেটা, দিস ইজ এ পোর্শন অফ দ্য ডেটা 2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখ রাত 2:55 2:55 4.29 seconds, 2 hours 55 minutes 4.29 seconds, latitude 35.966, longitude -117.2966, depth 0.45 kilometers, এবং একটা আর্থকুয়েক হয়েছে 2.77 রিক্টার স্কেল ম্যাগনিটিউড. সেকেন্ড, 3:25 29.9 টাইমে এই ল্যাটিটিউড, এই লংগিটিউডে, এই ডেপথে এখানে হয়েছে. ওকে, সো এইভাবে মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট আ লং লিস্ট অফ ইভেন্টস উইচ আর হ্যাপেনিং ইন টাইম. You can get a long list of events which are happening in time. Excuse me. একটু আগে আমি কি বলেছিলাম? That the delay between two successive events follows an exponential distribution. Delay between two successive events follows an exponential distribution. আমি এগুলো বলছি এই জন্য যে তোমাদের ভেতরে আশা করি অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে আছো, বিশেষ করে অনেকে কম্পিউটার সায়েন্সে আছো. একটু এ থেকে একটু সরে যাচ্ছি. এই ডেটা রিড করার জন্য পাইথনে খুব সুন্দর ফাংশন আছে, রিড খুব সুন্দরভাবে করে ফেলতে পারো. আর যদি পাইথন ফাংশন রিড না করতে পারো, তাহলে এই যে এই টাইম থেকে এই টাইম মাইনাস করা, ইটস অ্যান এক্সারসাইজ. কীভাবে মাইনাস করতে হয় একটু ভেবে দেখো আর কি. যাক, আমি আর ওইদিকে যাবো না. যাক, ডিলে বিটুইন টু সাকসেসিভ ইভেন্টস, আবার ডিলে বিটুইন টু সাকসেসিভ ইভেন্ট, তাহলে আমি যদি এই ডিলেগুলো যদি আমি রেকর্ড করি, ঠিক আছে,
এই ডিলেগুলো যদি আমি রেকর্ড করি এবং এই ডিলের যদি আমি ডিস্ট্রিবিউশন তৈরি করি, হিস্টোগ্রাম তৈরি করি, এই ডিলেগুলো যদি আমি রেকর্ড করি আর ডিলের যদি আমি হিস্টোগ্রাম তৈরি করি, আমি ক্লেম করতেছি যে এগুলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হবে। হয়? দেখে তো একটু। Well, believe it or not, this is the distribution. Dangerously exponential. মনে হচ্ছে যে nature also follows this. Probability আর এদিকে delay in seconds. Okay? Very nicely exponentially distributed. একইভাবে আমরা সাইক্লোন নিয়ে একইভাবে কাজ করতে পারি এবং অনেক ধরনের এই সমস্ত ইভেন্ট যেগুলো হয় এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আশা করি তোমরা একটু ভিতরে ঘেটে দেখবা। ওকে, আসি আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ডিফেক্টিভ পার্টস আর প্রডিউসড অ্যাট এ ফ্যাক্টরি অন অ্যান অ্যাভারেজ অফ 5.3 মিনিটস। যে বলেছি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের আমার দরকার হবে আমার অ্যাভারেজটা, তাহলে বলা হচ্ছে আমার এই প্রবলেমের ক্ষেত্রে অ্যাভারেজ ইজ 5.3 মিনিটস। ইফ ইট ইজ assumed the time production to defective item follows an exponential distribution, find the probabilities. In this problem, beta is 5.3 minutes. Beta is 5.3 minutes. Time between production of two defective items would be less than 3.5 minutes. আমার শুধু এটা ফলো করতে হবে যে আমার বাঁ দিকের প্রবাবিলিটি চেয়েছে না ডান দিকের প্রবাবিলিটি চেয়েছে। সো 3.5 এবং বলা হয়েছে লেস দেন 3.5, তার মানে আমার এটা চেয়েছে। এবং একটা জিনিস আমার মনে রাখতে হবে যে আমরা কিন্তু প্রবাবিলিটি বের করব কিউমুলেটিভ ফাংশন দিয়ে, এবং কিউমুলেটিভ ফাংশন আমাকে বাঁ দিকের প্রবাবিলিটি দেয়। ওকে, সো তাহলে এখানে যেটা আছে লেস দেন 3.5 মিনিট, স্ট্রেট অ্যাওয়ে আমি কিউমুলেটিভ ফাংশন ব্যবহার করব। সো এক্স লেস দেন 3.5, এফ 3.5, দিস 0.5166, স্ট্রেট আমি এক্সপ্রেশনের ভিতরে আমি বসিয়ে দেবো, বের করে ফেলবো। The time between production of defective item would be more than 2 minutes. More than 2 minutes. Tour ডান দিকে। ওকে, once again কিউমুলেটিভ ফাংশন আমাকে দেবে বাঁ দিকে, আমার দরকার ডান দিকে, 1 মাইনাস করবো আমি। সো 1 মাইনাস f2, this 0.6857. Time between production of two defective items would be between 2.5 and 4.5, between 2.5 and 4.5. So f4.5 minus f2.5, 0.1961. Simple. আচ্ছা, এখন we learn about a very important property of exponential distribution through the following example. একটু রুডিমেন্টারি আর সিম্পল মনে হতে পারে, কিন্তু আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে আমরা শিখব। এবং ওকে, আগে একটু আমি এক্সপ্লেন করে নিই, তারপরে আমি বলবো এটা। ওকে, wait time at a gas station is assumed to follow exponential distribution. At a particular gas station, the average waiting time is 3.8 minutes. The average waiting time is 3.8 minutes. কোনো একটা তেলের পাম্পে গিয়ে অ্যাভারেজ ওয়েটিং টাইম 3.8 মিনিট। The waiting time would be more than 1 minute. Waiting time would be more than 1 minute. So probability x greater than 1, যেহেতু আমার ডান দিকের এরিয়া 1 মাইনাস cumulative 1, f1 comes to 0.7686. Waiting time would be more than 2 minutes. প্রথমে দেখে মনে হবে যে এগুলো খুব সিম্পল জিনিস বের করতে, বাট দেয়ার ইজ আ পয়েন্ট। 1 minus f2, 0.5908. Waiting time will be more than 3 minutes. একইভাবে x greater than 3, 1 minus f3, 0.4540. Now, আমি তেলের পাম্পে গিয়েছি। Waiting time would be more than 3 minutes. আমি অলরেডি 2 মিনিট ওয়েট করে ফেলেছি। ওকে, এসে অলরেডি 2 মিনিট ওয়েট করে ফেলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করছি যে আমাকে যে 3 মিনিটের বেশি ওয়েট করতে হবে, প্রবাবিলিটি কত? 2 মিনিট কিন্তু ওয়েট করে ফেলেছি। তাহলে যেহেতু আমি 2 মিনিট ওয়েট করে ফেলেছি, আমি বলতে পারি যে আমার ওয়েটিং টাইম ইজ অলরেডি মোর দেন 2 মিনিটস। ওকে,
ওয়েটিং টাইম ইজ অলরেডি মোর দেন 2 মিনিটস এবং আমি অলরেডি মোর দেন 2 মিনিটস দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করতেছি যে 3 মিনিটের বেশি হবে প্রবাবিলিটি কত। ওকে, সো আমি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা বের করতে চাচ্ছি probability x will be greater than 3, conditional probability x will be greater than 3 given that x is already greater than 2. Probability x is greater than 3 given that x is already greater than 2. তো আমার probability A given B, probability of A intersection B divided by probability of B, সেই একই এক্সপ্রেশন। তাহলে x is greater than 3 আর x is greater than 2 দুটার ইন্টারসেকশন divided by x is greater than 2. সো এই হচ্ছে আমার x is greater than 2 আর এই হচ্ছে আমার x is greater than 3. x is greater than 2 আর x is greater than 3. তো দুটার ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন মানে কমন পোর্শন দুটাতে x is greater than 3 is the common portion. So that is the intersection. That is the intersection. So আমি এটাকে লিখবো x is greater than 3 divided by x is greater than 2. আমরা এগুলো করে আসছি 0.4540590, so it comes to 7585. Okay? 7585. Which is 7686. Pause for a moment. What happened actually? আমি তেলের পাম্পে গিয়ে 2 মিনিট ওয়েট করে ফেলেছি। 2 মিনিটে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করতেছি যে 3 মিনিটের বেশি ওয়েট করতে হবে কত? তো 2 মিনিট থেকে 3 মিনিটের গ্যাপ কতক্ষণ? 1 মিনিট। 2 মিনিটে দাঁড়িয়ে 3 মিনিটে বেশি ওয়েট করতে হবে 1 মিনিট। একই প্রবাবিলিটি আসতেছে আমি যদি 0-তে দাঁড়িয়ে জিজ্ঞেস করতাম যে 1 মিনিটে বেশি ওয়েট করতে হবে। তার মানে আমি যে 2 মিনিট ওয়েট করে ফেলেছি এটা কিন্তু হিস্ট্রি থেকে চলে গেছে। এটা হিস্ট্রি থেকে চলে গেছে, ভেরি ইম্পর্টেন্ট এটা। টাইম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে টাইম স্টার্টস নাও। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে টাইম স্টার্টস নাও। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কোনো মেমোরি নাই, কোনো হিস্ট্রি নাই। এবং এই জন্য ইঞ্জিনিয়াররা নেটওয়ার্ক অ্যানালিসিস এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এত পছন্দ করে। কারণ আজকে সকালে কি ঘটেছে, আজকে আমি এখন দুপুরে আছি, আজকে সকালে কি ঘটেছে এটার সাথে দুপুরে কোনো সম্পর্ক নাই। গতকালকে কি ঘটেছে আজকে কোনো সম্পর্ক নেই। নো মেমোরি, নো হিস্ট্রি। সো এই জন্য আমি যদি এগুলো সব দেখি, exponential distribution is referred to as it's called the memoryless property of exponential distribution. খুব সিম্পল, কনসেপচুয়ালি খুব পাওয়ারফুল। এবং এটা আমি যদি একটু কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে চাই এটা এভাবে, but the general idea is time starts now. Okay? আচ্ছা, last point about exponential distribution, again interesting and very important. Poisson distribution and exponential distribution have very close relationship. আমি জিনিসটা এভাবে একটু এক্সপ্লেন করি যে এটা যদি আমার টাইম হয় এবং এখানে কিছু ঘটনা ঘটতেছে, জাস্ট ডটগুলো দিয়ে আমি বোঝাচ্ছি some events are happening. এখন আমি যদি একটা ইউনিট টাইম নেই, একটা 1 সেকেন্ড বা 1 মিনিটের কিছু যদি আমি ইউনিট টাইম নিই, যেমন আমি একটা নেটওয়ার্ক সুইচের কথা আমি বলতে পারি যে আমি যদি দেখি যে 1 মিনিটে কতগুলো রিকোয়েস্ট আসছে, 1 মিনিটে কতগুলো রিকোয়েস্ট আসছে, 1 মিনিটে কতগুলো রিকোয়েস্ট আসছে, ঠিক আছে? আচ্ছা, এই যে পজ ফর আ মোমেন্ট, 1 মিনিটে কতগুলো রিকোয়েস্ট আসছে এটাকে ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে? ডিসক্রিট হবে, কারণ 5টা রিকোয়েস্ট আসবে, 6টা আসবে, 5.6 আসবে না। সো number of requests will be a discrete distribution. Kintu delay between 2 successive requests will be a continuous distribution. Okay? So number of requests, events happening per unit of time is a discrete distribution. Time between 2 successive events would be an exponential distribution. So here's the thing.
ইভেন্ট রেট যদি Poisson distribution হয় তাহলে টাইম বিটুইন টু সাকসেসিভ ইভেন্টস উড বি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। খুবই ইন্টারেস্টিং, খুবই পাওয়ারফুল এবং খুব পাওয়ারফুল জায়গায় এটা ইউজ করা যায়। কারণ দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমি ডিলেটা মাপতে পারি না কিন্তু ইভেন্টটা মাপতে পারি, অথবা the other way, vice versa. So Poisson distribution and exponential distribution have a close relation. Both these distributions are used to model queuing systems. Okay? Poisson distribution is used to model the rate at which the events are happening, while exponential distribution is used to model time between two successive events. If the event rate is assumed to follow Poisson, then the delay between two successive events will follow exponential, and beta beta relationship which beta is 1 divided by lambda. Beta exponential distribution mean, lambda Poisson distribution mean, one is just the inverse of the other. একটা এক্সাম্পল দিয়ে এই ডিস্ট্রিবিউশন শেষ করে দিচ্ছি, ফলো করো। Cars arrive at a toll plaza at the rate of 6.5 cars per minute. Cars arrive at a toll plaza at the rate of 6.5 cars per minute. Pause. কিসের অ্যাভারেজ দিয়েছে? ডিলের অ্যাভারেজ দিয়েছে নাকি ইভেন্টের অ্যাভারেজ দিয়েছে? এটা 6.5 cars per minute, এটা ইভেন্টের অ্যাভারেজ দিয়েছে। ওকে, therefore এটা Poisson distribution হবে, and is assumed to follow Poisson distribution. Find the probabilities. In any given minute, 4 to 5 cars would arrive. কিসের probability চেয়েছে? ডিলে না ইভেন্টের? ইভেন্টের probability চেয়েছে। Therefore Poisson distribution 4, 5, 6, আমি Poisson distribution করে ফেললাম 0.4146. Now, gap between two successive events is less than 15 seconds. Gap between two successive events less than 15 seconds. কিসের probability চেয়েছে? ডিলে। এই পোর্শনটা আমার এক্সপোনেনশিয়াল হবে। এক্সপোনেনশিয়াল যদি হয় তাহলে এক্সপোনেনশিয়াল বিটার ভ্যালু আমার দরকার। ল্যামডা যেহেতু 6.5 কার, 1 divided by beta is 1 divided by this, 1 divided 6.5, 0.15 this, করে ফেললাম 0.8031. ওকে, সো অনেক কিছু আমরা দেখেছি আজকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ভিতরে। অ্যাকচুয়াল ডেটাতে আমরা দেখেছি আর্থকোয়েক ডেটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। Relationship between exponential distribution and Poisson distribution, memoryless property of exponential distribution. Okay? Our next distribution and last distribution, normal distribution. একটা কথা একটু বলে রাখি, there is nothing normal about the normal distribution. Okay? But very powerful. Very powerful. The normal distribution is the most widely used probability distribution in any data analysis, business হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বায়োস্ট্যাটিস্টিক্স হোক, সব জায়গায় এটা খুব ইউজ হয়। একটু হিস্ট্রিটা জানা দরকার। The distribution was first described by Anwer, French mathematician, in 1733, being the limited form of binomial distribution with a number of trials approaching infinity. Anwer কেন হয়েছে সেটা একটু বলে দিচ্ছি। This was again described by Laplace and Gauss. Again described by Laplace and Gauss about half century later as they were trying to model errors in astronomical calculation. Errors in astronomical measurement. Okay? আজকালও যখন আমরা এরর মেজারমেন্ট বা এরর যদি মডেল করতে চাই তাহলে আজকালও কিন্তু আমরা এই নরমাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করি। এবং এই নামগুলো কেন বলেছি একটু আসতেছে একটু। The wide application of this distribution can be credited to Johann Gauss. যদি ইউজ করা হয় Johann Gaussের জন্য এটাকে আমরা বলতে পারি টু দ্য এক্সটেন্ট যে নর্মাল ডিস্ট্রিবিউশনকে অনেক সময় আমরা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলি, জাস্ট সিম্পলি অনেক সময় আমরা এটাকে গাউসিয়ানও বলি, আমরা ডিস্ট্রিবিউশনও বলি না, এত ওয়াইডলি এবং ম্যাসিভলি ইউজ হয়। কিছু এক্সাম্পল, প্রথমে আমি একটা ইয়েটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দিস ইজ দ্য formula for the normal distribution. Fx is 1 divided by square root of 2 pi sigma e to the minus half x minus mu by sigma whole square, where mu is the mean and sigma is the
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো আমার ফর্মুলার ভিতরে মিনও আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও আছে। Is said to be normal distribution of the mean mu and standard deviation sigma. It can be shown using polar coordinates, খুব একটা প্রয়োজন নাই আমাদের, যে এটাকে অ্যাকচুয়ালি আমি নর্মালি ইন্টিগ্রেট করতে পারি না। খেয়াল করে দেখো, যেহেতু এক্স স্কোয়ার ফর্মে আছে, নর্মাল মেথডে কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি না। আমরা জানি না কীভাবে ইন্টিগ্রেট করতে, পোলার কোঅর্ডিনেটসে যেতে হয়। ঠিক আছে, দরকার নাই, ফর দ্য টাইম বিং ট্রাস্ট আস, it is a valid distribution. Okay, it can be shown that fx is in the range of is 1 and it's valid. The range of application of normal distribution is very wide. Just কিছু এক্সাম্পল দিচ্ছি এবং আমি তোমাদেরকে এটাও বোঝাবার চেষ্টা করব যে এই এক্সাম্পলগুলো প্রথমে শুনলে খুব রুডিমেন্টারি, পয়েন্টলেস মনে হলেও why these are so important. Diameter of roller bearing, তোমরা বেয়ারিং দেখেছো, বেয়ারিংয়ের মাঝখানে রোলার থাকে, বেয়ারিং মাঝখানে বলসের মতো থাকে, রোলারের মতো থাকে, এবং এটার ডায়ামিটার আমরা বলছি এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? বেয়ারিংয়ের একটা আউটার রান থাকে, একটা ইনার রান থাকে। মাঝখানে যদি রোলারের ডায়ামিটার যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ফ্রিলি রান করবে না। যদি খুব কম হয়ে যায় তাহলে কিন্তু এটা খুব ফ্রিলি রান করবে, এবং ইনফ্যাক্ট এটা ফ্রি থাকবে, রোল করবে না। এই জন্য ডায়ামিটারটা একটা রেঞ্জের ভেতরে থাকতে হয়, এটা জানার জন্য আমার নর্মাল ডিস্ট্রিবিউশন লাগে। লেন্থ অ্যান্ড ডায়ামিটার অফ নাটস অ্যান্ড বোল্টস, এটা চিন্তাও করবে না তোমরা। নাটস অ্যান্ড বোল্টস, হোয়াটস দ্য বিগ ডিল? দে আর অ্যাকচুয়ালি ভেরি বিগ ডিল, দে আর অ্যাকচুয়ালি ভেরি বিগ ডিল। তোমার মাথার উপরে যে ফ্যান ঘোরে, ফ্যান কিন্তু ছাদের সাথে লেগে থাকে নাট আর বোল্ট দিয়ে কিন্তু, ওকে। এবং এই নাটকে কিন্তু একটা তার দিয়ে এটাকে ইয়ে করে দিতে হয় যাতে নাটটা খুলে না যায়। তোমার গাড়ির ইঞ্জিন, গাড়ির সাথে নাটস বোল্টস দিয়ে লাগানো থাকে, এবং এই নাটস বোল্ট লুজ হয়ে গেলে এতে গাড়িতে কিন্তু শব্দ হয় কিন্তু। আর একটা ভয়ঙ্কর এক্সাম্পল দেয়, মাথার উপর দিয়ে যখন প্লেন উড়ে যাবে নেক্সট টাইম, একটু ইমাজিন করে প্লেনের ইঞ্জিন উইংসের সাথে লাগানো থাকবে নাটস অ্যান্ড বোল্টস দিয়ে। সেগুলো কিন্তু খেলার জিনিস না কিন্তু এগুলো, ওকে। দিজ আর সিরিয়াস ইস্যুস। এবার নাটস অ্যান্ড বোল্টসের লেন্থ, ডায়ামিটার দুটাই আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা ফলো করি, ওকে। স্ট্রেংথ অফ কংক্রিট, কারেন্ট রেটিং অফ ইলেকট্রিক্যাল ওয়্যার, লেজার্স, আমি ডিটেলসে যাব না। লেজার ক্যাভিটির ভিতরে যেভাবে তৈরি হয়, ফোটন মানে এদিক ওদিক করে বিকজ অফ ইলেকট্রোম্যাগনেট, এবং শেষ মাথায় একটা মিরর থাকে, মিরর দিয়ে শব্দগুলো জেনে রাখে, কোয়ান্টাম টানেলিংয়ের জন্য বেরিয়ে আসে, এবং যখন বেরিয়ে আসে একটা ছররা বন্দুক থেকে যেভাবে ছররা বেরিয়ে যায়, সে ছররা বেরোবার মতোই এই ফোটনগুলো বেরিয়ে আসে, এবং সামনে যে ডিস্ট্রিবিউশনটা হয় ওটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, টু দ্য এক্সটেন্ট যে লেজার বিমসকে গাউসিয়ান বিমসও বলা হয়। লেজার বিমসকে গাউসিয়ান বিমসও বলা হয়। জেনে রাখো, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে এটা খুব প্রয়োজন, ওকে। আর ডিটেলসে যাব না। দিস আর জাস্ট সাম টিপিক্যাল এক্সাম্পল। এখন আমরা যদি ফেরত যাই একটু, নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনের ভিতরে আমার মিন আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। এখন এটাতে একটা ইস্যু চলে আসে। দ্য ডেফিনেশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, দ্য নেচার অফ দ্য কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন প্রেজেন্টস এ টিপিক্যাল প্রবলেম সলভিং প্রবলেম। ডেফিনেশনের ভিতরে আমার মিন আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, এবং প্রবাবিলিটি বের করতে হলে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি প্রতিটা প্রবলেমের জন্যই আমি কি ইন্টিগ্রেশন করবো? আর এই ইন্টিগ্রেশনের কিন্তু যেটা বলেছিলাম একটু আগে, করা যাবে না, কারণ e⁻⁻x², ওকে। তাহলে আমরা কি করি? আমরা একটা নতুন ভেরিয়েবল ডিফাইন করি, z বলে একটা নতুন ভেরিয়েবল ডিফাইন করবো, x - μ ডিভাইডেড বাই সিগমা, এটা দিয়ে আমরা একটা নতুন ভেরিয়েবল আমরা ডিফাইন করব, ওকে। ট্রান্সফর্মিং দ্য র্যান্ডম ভেরিয়েবল x থেকে আমি z এ চলে যাব। দিস নিউ ভেরিয়েবল z উইল হ্যাভ আ মিন 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1। এটাকে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল বলি, এবং এই স্ট্যান্ডার্ড নর্মালকে আমরা টেবল ফর্মে আমরা
তৈরি করে ফেলি ওকে the transform function becomes fz is 1 divided by square root of 2 pi e to the minus z square. The new variable z is referred to as standard normal. Integration with standard normal is available widely. দেখি আমরা এটা জাস্ট আমরা এই টেবিলটা তোমরা আগেও দেখেছো জাস্ট এখানে জাস্ট কয়েক লাইন আমি দেখিয়েছি এই টেবিল -3.5 থেকে -3.4 3.3 থেকে 3.4 3.3 আছে এবং টেবিলটা তোমরা এই টেবিলে তোমরা অঙ্ক করে আসছো তাহলে আমরা অঙ্ক কিভাবে করব Problems are solved by converting the variables x to z as x minus mu divided by sigma আমরা প্রবলেমের ভেতরে মিন মিউ খুঁজবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা খুঁজবো তারপরে x থেকে z এ চলে যাব তারপরে নর্মাল টেবিল থেকে আমি z থেকে আমি অঙ্ক আমি করব ওকে ফর এনি ভ্যালু অফ z the standard table okay transient voltage suppressor diode 1.5 k 6 inch whatever is supposed to reverse current voltage of 5.8 volt. A random sample of this diode collected from different manufacturers shows a mean of 5.83 volt. Is a mean. Problemের ভিতরে mean খুঁজবো, standard deviation খুঁজবো, and a standard deviation of 0.18 volt. If the reverse standard voltage is assumed to follow normal distribution, বলে দেওয়া হয়েছে normal distribution follow করে, then what is the probability that the voltage will be between 5.7 to 5.9 volt? তাহলে আমার mean হচ্ছে 5.83, standard deviation হচ্ছে 0.13, আমার প্রশ্ন probability 5.7 থেকে 5.9. x between 5.7 and 5.9 কি বলেছি অঙ্ক কিভাবে করব x থেকে z এ চলে যাব z is x minus mu divided by sigma তাহলে x minus mu divided by sigma x 5.7 mu 5.83 divided by sigma 0.18 z 5.9 this okay z between minus 0.72 and 0.39 টেবিল থেকে আমি probability ভ্যালুগুলো বের করব 6517 2385 0.4159 okay the reaction time of a robot to visual stimulus আমি একটু তোমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এই যে এগুলো করছি আমরা কোথায় কোথায় এগুলো ইউজ হতে পারে বলা হচ্ছে এখানে খুব টেকনিক্যাল দ্য রিয়াকশন টাইম অফ a robot to visual stimulus ভিজুয়াল স্টিমুলাস এসেনশিয়ালি অর্থ হচ্ছে যে তার রোবটের ভিতরে একটা ক্যামেরা থাকবে সেই ক্যামেরা করে একটা কিছু রেকর্ড করেছে এবং সেটাকে প্রসেস করতে কত টাইম লাগে কারণ তাকে তো ডিসিশন নিতে হবে ওই প্রসেসের উপর বেস করে সামনে সে তার ক্যামেরাতে সে কী দেখেছে আমরা যেমন চোখ দিয়ে দেখে প্রসেস করে তারপর আমরা রিয়াকশন করি রোবটকে কিন্তু তাই করতে হয় বলা হচ্ছে যে visual stimulus mean 0.4 standard deviation of 0.05 what is the probability that the reaction time requires more than 0.5 seconds so 0.4 0.05 more than 0.5 second more than 0.05 second কোন এরিয়া ডান দিকের এরিয়া না বাঁ দিকের এরিয়া ডান দিকের এরিয়া টেবিল থেকে আমি কোন এরিয়া পাই কিউমুলেটিভ ফাংশন বাঁ দিকের এরিয়া পাই ওকে আমার এখানে দরকার ডান দিকের এরিয়াতে কী করবো 1 মাইনাস করবো ওকে ওকে z greater than 0.5 minus 0.4 x minus mu divided by sigma z greater than 2 1 minus this 0.9772 what is the probability that the reaction time requires between 0.5 4 and 0.5 এই probabilityটা আমার কাছে চেয়েছে x between 0.4 and 0.5 between 0 and this and comes to 0.4772 okay what is the reaction time that exceeds 90% of the time তাহলে আমার এখানে এই probability দেয়া আছে 0.9 আমাকে x0 এর ভ্যালু বের করতে হবে এই probability দেয়া আছে আমার 0.9 x0 এর ভ্যালু আমার বের করতে হবে এটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে ডান দিকের এরিয়া যদি 0.9 হয় তাহলে বাঁ দিকের এরিয়া 0.1 হবে তাহলে আমি আমার প্রবাবিলিটিতে নর্মাল টেবিলের ভিতর 0.1টা খুঁজবো 0.1 খুঁজে আমি দেখব যে আমার z কত z থেকে x এ আসবো ওকে প্রবাবিলিটি টেবিলে আমি নর্মাল টেবিলে আমি যেটা আমার ডান দিকের এরিয়া দেওয়া আছে 0.9
বাঁদিকের এরিয়া 0.1, প্রবাবিলিটি টেবলে আমি 0.1 খুঁজবো, 0.1 খুঁজে আমি z এর ভ্যালু দেখবো, ওখান থেকে x এর ভ্যালু তো আসবে। সো we need to find this x greater than x not 0.5 নর্মাল টেবল থেকে 0.9 is minus 1.28 এবং ওখান থেকে আমি x এর ভ্যালু পাবো আমি 0.336. Okay? Normal approximation or discrete distribution. এটা প্র্যাকটিক্যালি খুবই ইউজফুল হয় এটা। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমরা যখন অঙ্ক করেছি, একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো বা চুপ করে হজম করেছো যে আমরা n এর ভ্যালু খুব বড় নেই আমরা 20, 30 এরকম কোনো 100 দিয়ে কিন্তু আমরা অঙ্ক করি নাই কোনো। কারণ যদি একটু পজ দিয়ে যদি চিন্তা করো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে ফ্যাক্টোরিয়াল ইনভলভ ছিল এবং খুব বড় বড় নাম্বারে ফ্যাক্টোরিয়াল আমরা নিতে পারি না। ওকে, সুতরাং যদি খুব বড় নাম্বার চলে আসে, যেটা করতে হয় সেটা করি আমরা খুব নর্মাল, সেটা হচ্ছে যে আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনকে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে ফেলি, ডিসক্রিটকে নর্মালি কনভার্ট করে ফেলি। সেটা করি, যেই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন থাকবে সেটার একটা মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, মনে আছে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্সপ্রেশন, ওই মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বের করবো এবং ওই মিন সিগমা দিয়ে আমি নর্মালে চলে আসবো, অ্যাপ্রক্সিমেশন। ওকে, এই কথাগুলো এখানে বলা আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আ ফ্যাক্টরি প্রডিউসেস 1%, 1.8% defective item. Factory produces 1.8% defective item. So far good. If 500 of these items are inspected, find the probability that 10 defective items, that at most 10 defective items would be detected. এটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অঙ্ক, কিন্তু n এর ভ্যালু কত? 500। এটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার অ্যাটমোস্ট 10 আমার বের করতে হবে, প্রবাবিলিটি x লেস দেন ইকুয়াল টু 10 বের করতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অঙ্ক, মিন ইজ np, 500 টাইমস 0.0189, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোয়ার রুট অফ np 1 minus p 2.973। আমি নর্মাল ডিস্ট্রিবিউশনে চলে আসবো, z লেস দেন দিস 6331। এখন প্রশ্ন হতে পারে, হোয়াই উচিত, হাউ অ্যাকুরেট এম আই? নো, আই এম নট ভেরি অ্যাকুরেট, বাট প্রবাবিলিটি দ্য হোল থিং ইজ অ্যাপ্রক্সিমেশন এনিওয়েজ। তাহলে আমি যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে যদি অঙ্কটা আমি যদি করতাম, তাহলে আমার 0.633 আসতো না, কিন্তু খুব বেশি ডিফারেন্স হতো না। সো দিস ইজ নট এ ব্যাড এস্টিমেট, this is not a bad estimate. Next example, in human bodies, white blood cells fight infection. In healthy male, WBC range from 4,000 to 11,000 counts per microliter. A count of less than 4,500 is considered unhealthy, assuming WBC to follow Poisson distribution. And the mean count, 7,500 counts per microliter. Find the probability that a patient's WBC count will less than 4,500. একটু পজ করো, পজ করার এই জন্য যে এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন না কন্টিনিউয়াস ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। লেস দেন 4,500 আমার মিন দেওয়া আছে 7,500 ল্যামডা। লেস দেন 4,500 তার মানে বুঝতেছো 4,500 থেকে আমার কী পরিমাণ করতে হবে? 4,500, 4,499, 98, 99 কত পর্যন্ত যেতে হবে? ওয়েল, ম্যাসিভ অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হবে, কিন্তু এই প্রবলেমটাকে আমি নর্মাল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসবো। মিন 7,500, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ অলসো 7,500 করে আমি জেড লেস দেন দিস 0.3446 এবং জেড লেস দেন দিস আমরা নর্মাল টেবল থেকে I find the probability 0.3446. Once again, not a bad estimate. WBC count will be greater than 11,000. একইভাবে greater than 11,000, no end to it, but কিন্তু আমি করে ফেলবো 0.3192. আমি দেখিয়ে দিচ্ছি যে ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস আমরা কীভাবে আসবো। At a large university, 800 students take the first course in calculus. 800 জন ক্যালকুলাসের ফার্স্ট ক্লাস নিয়েছে, যার ভিতরে 300 জন ইঞ্জিনিয়ারিংয়ের
ছাত্র 250 জন কোর্সটা ফেল করেছে, 800 জন কোর্সটা নিয়েছে, 300 জন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, 250 জন ফেল করেছে। প্রশ্ন হচ্ছে what is the probability at most 80 students of engineering will fail? ঠিক আছে, আমার পপুলেশন 800, স্পেশাল ইঞ্জিনিয়ারিং 300, মানে ইঞ্জিনিয়ারিং বলে স্পেশাল না, কিন্তু এর একটা স্পেশাল ডিফারেন্ট ক্যাটাগরি 300। স্যাম্পল কতজন ফেল করেছে? 250। আমি কি চাচ্ছি? অ্যাট মোস্ট 80 হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। সো দ্য মিন বের করলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলাম, এবং আমি প্রবাবিলিটি বের করলাম। ওয়ান্স অ্যাগেইন যেই পরিমাণ কাজ আমি করেছি, যদি আমি হাইপারজিওমেট্রিতে করতে চাইতাম যে পরিমাণ কাজ করতে হতো, দিস ইজ নট আ ব্যাড এস্টিমেট। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে ইনশাআল্লাহ।